নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপি কথায়। আজ শোনাব লেখক যোগেন্দ্রনাথ গুপ্ত রচিত বাংলার ডাকাত গল্পের বই থেকে সংগৃহীত গল্প শূন্য পিঞ্জর। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প শূন্য পিঞ্জর। বারাসাত মহকুমার অল্প দূরে একটি গ্রাম। গ্রামের নাম ভাদুরা। ভাদুরা যে একসময় বর্ধিষ্ণু গ্রাম ছিল তাহা এখনো দেখিলে বুঝিতে পারা যায়। শহর হইতে অনেক দূরে প্রাচীন গ্রাম। বাঁশবনের মধ্য দিয়া পথ, সংকীর্ণ পথ বন জঙ্গলে ভরা, গভীর বাঁশবন। চারিদিকে অন্ধকার করিয়া থাকে দিনের বেলাতেও। পথের অনেকটা দূরে শিব মন্দির, তাহার মাথার চূড়া ভাঙিয়া পড়িয়াছে। মন্দিরের গায়ে নানা জাতীয় গাছপালা গজাইয়াছে। দেওয়াল অর্ধেক ভাঙিয়া গিয়াছে। শিব মন্দিরের কাছে একটি পুকুর, তাহার বুকে জলজ শ্যাওলা। মন্দির মধ্যে শিবলিঙ্গ, কেহ পূজা করে না। সন্ধ্যায় শাঁখ ঘণ্টা বাজে না। মন্দিরের আশেপাশে কোনো লোকজন নাই। দূরে দূরে 2-4 গৃহস্থ বাস করে। মন্দিরের প্রায় 1 ক্রোশ দূরে একটা সরাইখানা, ওখানে লোকজন আসে, রাত্রিতে থাকে, আবার দূর দূরান্তে চলিয়া যায়। সরাইয়ে খাদ্য মিলে, রাত্রে শুইবার ঘরে বিছানাও মিলে। সরাইয়ের পাশে একটি দোকান, ওই দোকানে চাল ডাল তেল নুন সবই পাওয়া যায়। পথিকেরা প্রয়োজন মতো জিনিসপত্র কেনে। রাত্রিবেলায় কেহ বড় একটা থাকে না। বড় ভয়, কেননা ভাদুরা গ্রামে ডাকাতদের প্রধান আড্ডা। দুর্দান্ত দস্যু দল এখানে বাস করে, মস্ত বড় দল। গ্রাম হইতে 5 ক্রোশ দূরে গঙ্গা। গ্রামের অল্প দূরে একটি খাল। খালটি খুব সংকীর্ণ নহে। খালে 12 মাস জল থাকে। খালের পথে পাশাপাশি নৌকা চলাচল করে। ওই গ্রামের নাম করা ডাকাতের নাম অর্জুন বাগদি। বেঁটে খাটো মোটা সোটা লোকটি, বলিষ্ঠ দেহ, খুবই শক্তিমান। গায়ের রং কৃষ্ণবর্ণ, চোখ দুইটি জবা ফুলের মতো লাল। গ্রামের এক পাশে অর্জুনের বাড়ি। গ্রামের লোকেরা ভালো মতোই জানে সে একজন দুর্দান্ত ডাকাত। ওই জন্য সবাই অর্জুনকে সমীহ করিয়া চলে। কেহ কোনো কথা বলে না। অর্জুনের চরিত্রের একটি বিশেষত্ব হইল যে সে কখনো গ্রামের লোকের ওপর কোনো অত্যাচার করে না, বরং বিপদে অসময়ে সাহায্য করে। অর্জুনের জীবন ছিল রহস্যময়। তাহার স্ত্রী তাহারই মতো যেন মহিষমর্দিনী। যেমন কাঁসা কণ্ঠ, কর্কশ স্বর, তেমনি কলহে নিপুণা। কিন্তু বাড়িতে এমন কোনো লোক নাই যাহার সহিত সে কলহ বিবাদ করে। অর্জুনের আরও একটি কারবার ছিল। সে ছোট ছোট ছেলে মেয়েদের চুরি করিয়া গোপনে চালান দিত নানা দেশ বিদেশে। ওই খবর কেহ জানিত, কেহ জানিত না। তবে যাহাদের পুত্রকন্যা হারাইত তাহারা খোঁজ করিতে আসিত ওই গ্রামে। একবার এক ধনী যুবক আত্মীয় বাড়ি যাইবার পথ ভুলিয়া ঘুরিতে ঘুরিতে ওই গ্রামে আসিল। অর্জুনের বাড়ির কাছে রূপবান যুবক, সুশ্রী। ওই গ্রামের 3-4 ক্রোশ দূরে সোনারপুর গ্রাম। ওই গ্রামের ধনাঢ্য মুখার্জি বাড়ি যুবকের গন্তব্যস্থল। যুবকের সঙ্গে ছিল একজন নৌকার মাঝি। ও যে ডাকাত দলের লোক তাহা যুবক জানিত না।
সে খালের পাড়ে নৌকা লাগাইয়া বলিল, কর্তা, এই গাঁয়ের পথ দিয়ে হেঁটে গেলে সোনারপুর যেতে দেরি হবে না। 4-5 দণ্ড পরেই চাঁদ উঠবে। চলুন, হেঁটেই যাই। সহসা একটা ঘন নিবিড় জঙ্গলের পাশে আসিয়া মাঝিটি অদৃশ্য হইল। যুবকের নাম মোক্ষদাচরণ। সে পেছনের দিকে চাহিয়া দেখিল মাঝি নাই। অন্ধকার রাত্রি, তাহাতে ভীষণ দুর্যোগ। আকাশ জুড়িয়া কালো মেঘ। হঠাৎ আরম্ভ হইল অঝোর ধারায় বৃষ্টি। মোক্ষদাচরণ কোন পথে কোথায় যাইবে কিছুই স্থির করিতে পারিল না। দূরের এক বাড়ির জানালা দিয়া আলোক রশ্মি বাহিরে আসিতেছে দেখিতে পাইয়া সে যথাসম্ভব দ্রুত হাঁটিয়া গিয়া ওই বাড়ির দিকে চলিল। বাড়িতে পৌঁছাইয়া বারবার দরজায় আঘাত দিতে দরজা খুলিয়া গেল। দরজা খুলিয়াই মোক্ষদাচরণ এক নারীকে দেখিল। কি মূর্তি, যেন প্রেতিনী! সে 2 পা পিছাইয়া গেল। কে কে? বড় বিপদে পড়ে এসেছি, উত্তর করিল মোক্ষদাচরণ। ও, আইসো বাবু, কর্কশ কণ্ঠে আহ্বান করিল অর্জুনের স্ত্রী। ঘরে ঢুকিবা মাত্র দরজা বন্ধ করিয়া দিল। ঘরে মিটমিট করিয়া কেরোসিনের প্রদীপ জ্বলিতেছে। একটা তক্তপোষের ওপর অর্জুন বসিয়া আছে। সে জিজ্ঞাসা করিল, কে বাবু আপনি? হা হা হা, কাপড় চোপড় ভিজিয়া গিয়াছে, জামা কাপড় ছাড়ো বাবু। হো গো, কাপড় দাও একখানি। আহা, বাবুর গা দিয়ে যে জল ঝরছে, গামছা দাও গো। মোক্ষদা আশ্বস্ত হইল, তাহার ভয় ভাঙিল। তখন একে একে কোথায় কাহার বাড়িতে কি জন্য যাইবে ও সকল কথা অর্জুনকে বলিল। ভয় নাই বাবু, পাশের ঘরের বিছানায় শুইয়া থাকুন। আচ্ছা, রান্না বান্নার জোগাড় করিয়া দিতেছি। ওগো, অন্নপূর্ণাকে ডাকিয়া দাও। কুরুপা স্ত্রীলোকটি চলিয়া গেল, যেন একটি জ্বলন্ত প্রেতিনী অদৃশ্য হইল। অর্জুন মোক্ষদার হাত ধরিয়া বলিল, বসো বাবু, বসো। আজ দেবতারা রাগ করেছে, দেবতারা আজ মাতামাতি করছে গো। পাশের বন থেকে একটা গাছ ভেঙে পড়ল কর কর মর মর শব্দে। এমন সময় অন্নপূর্ণা মেয়েটি ঘরে প্রবেশ করিল। সুন্দরী কিশোরী মূর্তি, বয়স 16-17 হইবে। পরনে ময়লা শাড়ি, গায়ে ছেঁড়া কাঁথা, কিন্তু মুখখানি লাবণ্য খচিত, শোভন শ্রী টলটল করিতেছে। অন্নপূর্ণা বলিল, বাবা, আমাকে ডেকেছেন? গম্ভীর কণ্ঠে অর্জুন বলিল, হাঁ রে বেটি, হাঁ, দেখ ওই বাবু আজ বড় বিপদে পড়ে এসেছেন। জানিস তো অতিথিকে না খাইয়ে রাখতে নেই। যা যা, তাড়াতাড়ি খিচুড়ি পাক করে দে, পাশের ঘরে বিছানা করে দে। বুঝলি তো সব? সাবধান, সাবধান। অন্নপূর্ণা কোনো কথা না বলিয়া চলিয়া গেল। অর্জুন নেশায় মশগুল হইয়া পড়িয়া রহিল। সত্যি কি তাই? মোক্ষদাচরণ আহার করিল। আহারান্তে পাশের যে ঘরে তাহার শুইবার জন্য স্থান নির্দিষ্ট করিয়া দিয়াছিল সেইখানে শুইয়া পড়িল। অজ্ঞাতভাবে বিপদকে আলিঙ্গন করিতে প্রস্তুত হইল। সে জানিত না যে অর্জুন ডাকাত। এইটা গৃহস্থের বাড়ি নয়, এক ডাকাতের আড্ডা। এই বাড়িতে আসিবার পূর্বে অর্জুনের দলের ওই যে মাঝি, যে পথের ধারে সরাইতে খবর দিয়াছিল, তাহারাই শিকার পৌঁছাইয়া দিয়াছে।
সরাইয়ের দস্যু দল ওই ঝড় বৃষ্টি তুচ্ছ করিয়া একটা বড় বটগাছের তলা হইতে সব লক্ষ্য করিয়া গিয়াছিল। মোক্ষদাচরণের সঙ্গে কোনো টাকা কড়ি বা মূল্যবান দ্রব্যাদি না থাকিলেও ভদ্র ঘরের সন্তান, পোশাক পরিচ্ছদ খুবই দামি। উহাকে হত্যা করিলে কিছু না কিছু মিলিবে, ইহাই ছিল অর্জুনের ধারণা। কিন্তু হায়, কি এক অজানা কারণে সাধে বাদ সাধিল। অন্নপূর্ণা মোক্ষদাচরণের ঘরে ঢুকিয়া তাহাকে বলিল, বাবু বাবু, এখন বাঁচতে হলে পালানো ছাড়া উপায় নেই। এই সুযোগ, সহজে এমন সুযোগ মিলবে না। ভাববার সময় নেই। ডাকাতের বউ দরজায় আগুল দিয়ে ঝড় বাতাসের ঠান্ডা হাওয়ায় নাক দিকে ঘুমোচ্ছে। অর্জুন ডাকাত বেরিয়ে গেছে দলের লোকজনদের জোগাড় করতে। এই সুযোগ, চলো চলো, এক লহমা দেরি করো না। অন্নপূর্ণা ও কথা বলার সঙ্গে সঙ্গে মোক্ষদাচরণের হাত ধরিয়া টানিয়া বাহিরে আনিল। তাহারা ঝোপ ঝাড়ো বাঁশ বনের ঢাকা পথে পদে পদে হোঁচট খাইতে খাইতে অগ্রসর হইল অজানা পথে। তখনও আকাশে মেঘের গর্জন হইতেছিল, ঝড়ের হাওয়া বহিতেছিল প্রচণ্ড বেগে, মুষলধারে বৃষ্টিও পড়িতেছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইতেছিল। তবুও কোথাও বিন্দুমাত্র অপেক্ষা না করিয়া সারা রাত পথ চলিয়া কলিকাতার কাছাকাছি এক গ্রামের এক বাড়িতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল। তখন রাত্রি প্রায় শেষ হইয়াছে, আকাশও ফর্সা হইয়া উঠিয়াছে। বাড়ির কর্তা ভোরে উঠিয়া দরজা খুলিয়া বাহিরে আসিয়াছেন। এমন সময় দুইটি কিশোর কিশোরীকে বাড়ির রোয়াকে পড়িয়া থাকিতে দেখিয়া চমকিয়া উঠিলেন। তিনি বাড়ির সকলকে জাগাইয়া তুলিলেন। হে, কে আছো? কে আছো? শিগগির এদিকে এসো। ধনী গৃহস্থের বাড়ির লোকেরা তাহাদিগকে প্রথমে সুস্থ করিয়া তুলিলেন, পরে অন্নপূর্ণার মুখে সকল কথা শুনিলেন। তাহাদের প্রত্যেকের বাড়িতে সংবাদ দিয়া নিরাপদে পৌঁছাইয়া দিবার ব্যবস্থা করিলেন। তাহারা যথাসময়ে থানায় খবর দিতেও কসুর করেন নাই। ওই দিন রাত্রিতে মহানন্দে মোক্ষদাকে হত্যা করিবার জন্য সদল বলে আসিয়া ডাকাতরা দেখিল শূন্য পিঞ্জর, পাখি খাঁচা ছাড়া। অন্নপূর্ণা মোক্ষদাচরণ কেহই নাই। বলা বাহুল্য, অন্নপূর্ণা অর্জুনের কন্যা নহে। পূর্বে ডাকাতি করিতে গিয়া অর্জুন তাহাকে অপহরণ করিয়াছিল, অতঃপর বাড়িতে আনিয়া পরিচারিকার কাজে নিযুক্ত করিয়াছিল। ডাকাতদের একটি রীতি ছিল, তাহারা স্ত্রী জাতির প্রতি কোনো অত্যাচার করিত না, হত্যাও করিত না। তাই অন্নপূর্ণার গায়ে অর্জুন কোনো দিন হাত তোলে নাই। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।